আমার যখন 15 বছর বয়স, তখন আমার মা বাবা গত হন। এরপরে নিজের খরচ নিজে চালাই। বলতে গেলে দিনে পড়াশোনা করি, রাতে কাজ করি। গ্রামের মধ্যে থেকে মোটামুটি পড়াশোনাটা কিছুটা শেষ করি, কিন্তু এখন একার দ্বারা আর সম্ভব হচ্ছে না। ভাবছি একটা চাকরি করব, তাই চাকরির সন্ধানে শহরে আসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এখন বর্তমানে গাড়িতে আছি, আর যাতায়াতের সময় আপনাদের আপনাদের সাথে কথাগুলো বলছি। যাই হোক, আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দিই তাহলে। আমি নিলয় আহমেদ। পরিবার বলতে কেউ নেই। নিজেই নিজের খরচটা চালিয়ে এতদূর পর্যন্ত এগিয়ে এসেছি। এখন শুধু স্বপ্ন একটাই, শহরে একটা ভালো চাকরি পেলে ওখানে জব করব। এই শহরের সম্পর্কে তো আপনারা আমার থেকেই ভালো জানেন। এই শহরে মামা খালু না থাকলে কোনো ভালো চাকরি পাওয়া যায় না। আমার তো কিছুই নেই, আগে পরে আমি কোথায় পাবো? এরপরও নিজের অবুঝ মনকে কোনো রকমে বুঝিয়ে শহরে পাড়ি দেই। উদ্দেশ্য একটাই, যদি ভালো একটা চাকরি পাই তাহলে হয়তো বা নিজেটা নিজে করে খেতে পারবো। আপনার সাথে কথা বলতে বলতে ঢাকায় পৌঁছে গেছি। গাড়ি থেকে নেমে পুরো শহরটা এক নজরে দেখে নিলাম। ধুলোবালিতে পুরো শহরটা ঘেরাও, যানজটে অনেকটা গাড়িগুলো বেঁধে আছে। উপরের দিকে তাকিয়ে দেখি এক এক একটা দালান, হয়তো বা 20 তলা, পুরোটা কোনোটা 10 তলা। এত বড় বড় দালান, যা আমি ঘাড় ঘুরিয়ে উপরে তাকিয়ে দেখছি। হঠাৎ করে কারোর সাথে ধাক্কা লাগে, তখনই পাশে থাকা একটি মেয়ে পড়ে যায়, আর মেয়েটার গায়ের উপর দিয়ে আমি গায়ের উপর গিয়ে পড়ি। তখন খেয়াল করলাম মেয়েটা আমার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। মেয়েটার এমন কাণ্ডে আমি বেশ একটা অবাক হলাম, কারণ সাধারণত এসব জিনিস যদি গ্রামের মধ্যে হতো, আমি যদি গ্রামের কোনো মেয়েকে ধাক্কা দিতাম তাহলে অবশ্যই এত সময় 2-4টা না হলেও আমার জন্য একটা থাপ্পড় অবশ্যই রেডি থাকতো। কিন্তু এই শহর জায়গায় এই মেয়েটা আমাকে তো কিছু বললই না, বরঞ্চ আমার দিকে নির্লজ্জের মতো তাকিয়ে রইল। আমি দেখতে এতটাও খারাপ না যে কোনো মেয়ে আমার দিকে তাকাবে না, কারণ আসলে আমি গরিব ঘরে জন্ম নিতে পারি, কিন্তু আমার চেহারা গরিবের মতো না। গ্রামের মধ্যে সবাই বলে আমার মতো এমন সুদর্শন ছেলে নাকি আর দুটো খুঁজে পাওয়া যায় না। আর আমার চোখগুলোর মধ্যে কেমন যেন একটা মায়া কাজ করে, যে কেউ দেখলে আমার এই মায়াবী মুখ আর চোখ দেখলে আমাকে যে কোনো জিনিস দিয়ে দেবে। তাই তো এই আশাই আমি শহরে এসেছি, যদি আমার এই সুন্দর মুখটা দেখে কারো মায়া হয়। মেয়েটিকে দেখছি এখনও নির্লজ্জের মতো আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর গায়ে ওপর উঠে বসে আছি, ওদিকে কোনো খেয়ালই নেই, শুধু আমার দিকে চোখগুলো বড় বড় করে তাকিয়ে রইল। আমার মোটা ফ্রেমের চশমাটা অর্ধেকটা খুলে পড়ে আছে। চশমাটা ঠিক করে আমি উঠে মেয়েটার হাত ধরে মেয়েটাকে নিচ থেকে উঠিয়ে বলে ওঠে, আসলে আমি দুঃখিত, আমি খেয়াল করিনি। আসলে আমি নতুন এসেছি ঢাকা শহরে, তা আমি পুরো ঢাকা শহরটা একটু দেখছিলাম। তো হুট করে কোথা থেকে সামনে চলে আসলেন, আর আমি আপনার উপর পড়ে গেলাম। আসলে আমি খুবই দুঃখিত। আমার এমন সহজ সরল কথা শুনে মেয়েটা হেসে বলে ওঠে, আসলে আমি দুঃখিত। আমি তাড়াহুড়ো করে যাচ্ছিলাম কারণ আমার একটা ফ্রেন্ড আজকে বিদেশ থেকে আসতেছে। কিন্তু মাঝখানে দেখেছেন কী পরিমাণ জ্যাম, সামনে এয়ারপোর্ট, তো ভাবলাম হেঁটেই যাই, এজন্য আমি দৌড়ে আসতেছিলাম। আমি আমার কাঁধের ব্যাগটা পাশে রেখে মেয়েটাকে উঠিয়ে কথাটা বলছিলাম। তখনই দেখলাম পেছন থেকে আমার ব্যাগটা নেই কোথাও। তখনই দেখলাম একটা ছেলে ব্যাগটা নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। ছেলেটাকে প্রথম দেখে আমি ফিদা হয়ে গেলাম। আচ্ছা, যদি এখানে না আসতাম আর ছেলেটার সাথে ধাক্কা নাই খেতাম, তাহলে মনে হয় আমি আমার স্বপ্নে থাকা রাজকুমারকে দেখতেই পেতাম না। ছেলেটাকে কিছু বলবো তার আগে তখনই ছেলেটা বলেই দৌড় দেয়। আমার ব্যাগটা নিয়ে গেল চোর, কথাটা বলে আমি চোরটার পিছনে দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে কোনো একটা গলিতে চলে আসলাম। পারছি না যে চোরটা পালিয়েছে তো কোথায় পালিয়েছে, কারণ সামনে তো অনেকগুলো গলি, আর ঢাকা শহরের গলিগুলো তো আপনারা ভালো করেই জানেন। আর আমি এখানে নতুন, তাহলে কিভাবে চিনবো চোরটা কোন গলি দিয়ে পালিয়ে গেল? আমার মাথা তো কাজ করতেছে না। এখন আমি কি করব? এরপরে কোন গলিতে ঢুকেছি তাও তো বুঝতে পারছি না। এখন বেরোবো তো বেরোবো কোথা দিয়ে? এই ঢাকা শহরে এখন কি করব বুঝে উঠতে পারছি না। পকেটে যে কিছু টাকা ছিল সবগুলো টাকা তো শেষ হয়ে গেছে, আর কিছু খরচা আছে। ব্যাগের মধ্যে আমার সার্টিফিকেট সহ জরুরি অনেক কাগজপত্র ছিল। এখন কোথায় যাব, কি করব, কিছুই তো বুঝতেছি না। কী আর করার আছে, এই ঢাকা শহরটা আমাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছে। এখন তো মনে হচ্ছে গ্রামই আমার জন্য ভালো ছিল।
কী জন্য যে এই শহরে আসতে গেলাম এসব ভাবছি আর সামনে হাঁটতে লাগলাম। তখন হঠাৎ করে সামনে খেয়াল করলাম একজন মাঝবয়সী লোক গলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। আমি সামনে গিয়ে ওনার হার্ট চেক করে দেখলাম উনি এখনও জীবিত আছেন। আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না। তখনই লক্ষ্য করলাম সামনের গলি দিয়ে গাড়ি যাতায়াত করছে। আমি ওনাকে তুলে নিলাম। তুলে আমি ধরে ওই গাড়িগুলোর সামনে যেতে লাগলাম। তখন একটা গাড়ি থামিয়ে গাড়িতে উঠিয়ে সেখানে সামনে হসপিটালের কাছে নিয়ে গেলাম। আমি ওনাকে নিয়ে যাওয়ার সাথে সাথে ডাক্তাররা ওনারে জরুরি চিকিৎসার জন্য কেবিনে নিয়ে যায়। প্রায় আধা ঘন্টা ধরে আমি কেবিনের বাইরে দাঁড়িয়ে আছি। তখনই একটা ডাক্তার তাড়াহুড়ো করে পেশেন্টের থেকে বের হয়ে আমার উদ্দেশ্যে বলে ওঠে, দেখুন মিস্টার, এখন অবস্থা কন্ডিশনটা খুবই খারাপ। ওনাকে যদি এই মুহূর্তে এবি নেগেটিভ রক্ত না দেওয়া হয় তাহলে কিন্তু ওনার বাঁচার আশঙ্কা একেবারে নাই বললেই চলবে। কিন্তু দুঃখজনক হচ্ছে আমাদের হসপিটালের মধ্যে এবি নেগেটিভ রক্ত একটু বিন্দু পরিমাণ। আর দুঃখজনক আরেকটা কথা হচ্ছে যে সময়ও আমাদের হাতে এখন নেই। 10 মিনিটের ভিতর যদি এবি নেগেটিভ রক্ত না পাওয়া যায় তাহলে ওনাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব হবে না। তাই আমার কথা হচ্ছে, এখন যদি আপনি ওনাকে রক্ত না ম্যানেজ করে দিতে পারেন তাহলে আমাদের পক্ষে আর কিছু করার নেই। ডাক্তার, আপনার এসব নিয়ে চিন্তা করা লাগবে না। আমার এগিনেবিটিক রক্ত, আপনি চাইলে আমার থেকে রক্ত নিতে পারেন। যত রক্ত প্রয়োজন আপনি ওনাকে বাঁচানোর জন্য আমার কাছ থেকে রক্ত নিন। ডাক্তার আমার মুখে এমন কথা শুনে যেন একটা আশ্বাস খুঁজে পায়। তখন তাড়াহুড়ো করে আমাকে একটা কেবিনে নিয়ে যায়। এরপর আমার থেকে 2 ব্যাগ রক্ত নিয়ে ওনাকে দেয়। আমার শরীরটা যেন কেমন দুর্বল হয়ে পড়ে। আমি তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যাই। ডাক্তার এসে আমাকে স্যালাইন দিয়ে চলে যায়। কত সময় ধরে যে অজ্ঞান হয়েছিলাম নিজেও চায় না। জ্ঞান ফিরতে দেখলাম ডাক্তার আমার পাশে দাঁড়িয়ে আছে। আমাকে জ্ঞান ফিরতে দেখে উনি বলে ওঠে, মিস্টার, তাহলে আপনার অবশেষে জ্ঞান ফিরেছে? আমরা তো খুবই টেনশনে ছিলাম যে রক্ত দেওয়ার আপনার আবার কিছু সমস্যা হয়নি তো। যাই হোক, আপনি মোটামুটি এখন সুস্থ আছেন। আমার চিন্তা না করে আমি ডাক্তারকে জিজ্ঞেস করি, ডাক্তার সাহেব, আমি যে লোকটাকে হসপিটালে নিয়ে এসেছি উনি এখন কেমন আছে? আমার কথা শুনে ডাক্তার হাসি মুখে বলে ওঠে, ওনার জ্ঞান ফিরেছে এবং আমি শুনে অবাক, আপনি যাকে বাঁচিয়েছেন উনি কোনো সাধারণ মানুষ না। উনি হচ্ছেন খান গ্রুপ ইন্ডাস্ট্রির একমাত্র মালিক মেহরাব সাহেব। আসলে আপনি ওনাকে বাঁচিয়ে অনেক বড় একটা মহৎ কাজ করেছেন। এখনকার যুগে আপনার মতো মানুষ পাওয়া তো অনেক কষ্টের। আপনি একথা অনেকবার উনি বলেছে, আমি সব কথা ওনাকে বলেছিলাম। দেখুন উনি কে তা আমার জানার প্রয়োজন নেই, কিন্তু আমি এতটুকু জানি আমি মানুষ হিসেবে আমার যা কর্তব্য ছিল আমি তাই পালন করেছি। আপনি চাইলে ওনার সাথে দেখা করতে পারেন। চলেন, আমি আপনাকে ওনার কাছে নিয়ে যাই। আমি ডাক্তারের সাথে সামনে একটা কেবিনে যাওয়ার জন্য রওনা দিয়েছি। তখনই দেখলাম আশেপাশে অনেকগুলো নিউজ রিপোর্টার দাঁড়িয়ে আছে আর ওনার সাথে কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করছে। ডাক্তারের কথা এখন বুঝতে পেরেছি উনি কোনো সাধারণ মানুষ না, উনি এই শহরের সব থেকে ধনী একজন মানুষ। আর সেই মানুষটাকেই আমি বাঁচিয়েছি। ডাক্তার ওনার কেবিনের আশেপাশে যত মানুষ ছিল সবাইকে বের হয়ে যেতে বলে। ডাক্তারের কথা শুনে সবাই বের হয়ে যায়। ডাক্তার তখন আমাকে সাথে করে কেবিনের ভেতরে প্রবেশ করে। সামনে দেখলাম মাঝবয়সী এক বৃদ্ধ লোক। তখন বৃদ্ধ লোকটিকে ডাক্তার বলে ওঠে, এই ছেলেটা যদি হসপিটালে আপনাকে 5 মিনিটে আনতে দেরি করতো তাহলে হয়তোবা আপনি এত সময় বাঁচতেন না। আপনাকে বাঁচানো কিন্তু সম্ভব ছিল না। এই ছেলেটাই আপনাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে। আমি বৃদ্ধ লোকটার কাছে গেলাম, গিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি এখন ঠিক আছেন তো? আমরা দুজন কথা বলছিলাম। ডাক্তারের এর মধ্যে কেবিন থেকে বের হয়ে যায় এবং আশেপাশে সবাইকে বলে দেয় ওনার এখন বিশ্রামের প্রয়োজন। কেউ যেহেতু কেউ যেন ওনাকে ডিস্টার্ব না করে সেই জন্য সবাইকে বাইরে যাওয়ার জন্য অনুরোধ করে। ডাক্তার অন্য পেশেন্টদেরকে দেখার জন্য চলে যায়। আমার মুখে কথাটা শুনে ওই মাঝবয়সী বৃদ্ধ লোকটা একটু হেসে বলে ওঠে, তুমি আমার কথা বলছো বাবা? আমি জানি তুমি আমাকে রক্ত দেওয়ার পর নিজেই অসুস্থ হয়ে পড়ে গেছো, আর তুমি আমাকে বলছো আমি কেমন আছি। আসলে তোমার মতো এমন ভালো মানুষ যে পৃথিবীতে আছে আমি তোমাকে না দেখলে হয়তো কখনো বিশ্বাসই করতাম না। এইভাবে বলবেন না, এটা আমার কর্তব্য ছিল আর আমি আমার কর্তব্য পালন করেছি, ব্যাস এইটুকুই, আর কিছু না। এখনকার মানুষকে তার কর্তব্য এইভাবে পালন করে বলো তো? আচ্ছা যাই হোক বাবা, তুমি কোথায় থাকো? তোমার বাসা কোথায়? ওনার কথা শুনে আমি একটু অবাক হচ্ছি। অবাক হওয়ারই কথা আহ, এই বিষয়ে, কারণ এত ধনী একজন মানুষ, ওনার এমন সাধারণ কথাবার্তা মনে হয় না উনি যে এত বড় একজন ধনী মানুষ।
কারণ উনি খুবই সিম্পলভাবে মানুষের সাথে কথা বলে। ওনার কথা শুনে মাথা নিচু করে আমি উত্তর দিলাম, আসলে স্যার, সত্যি বলতে আমার এই পৃথিবীতে কেউ নেই। আর আমি গ্রাম থেকে এসেছি শহরে, আমার যাওয়ার কোনো ঠিকানা নেই। তোমাকে কিন্তু আমি বকা দিব। আর একবার যদি আমাকে স্যার বলে ডাকো, আমাকে এখন থেকে তুমি আঙ্কেল বলেই ডাকবে, বুঝেছো? আর হ্যাঁ শোনো, তোমার যেহেতু কেউ নেই, তাহলে ওগুলো ভেবে মন খারাপ করো না। এখন থেকে ভেবে নাও আমি আছি তোমার সাথে। ওনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। এরপরে আমি কিছু বললাম না, চুপ করে মাথা নিচু করে রইলাম। তখন উনি কথাটা বুঝে নিজেই বলে ওঠে, তুমি বুঝতে পারছো না তাই না? আমি তোমাকে বলতে চাচ্ছি, এখন থেকে তুমি আমার সাথেই থাকবে। আর তোমার কাজের বিষয়টা আমি দেখতেছি, বুঝতে পেরেছো? তুমি এটা নিয়ে মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। না না, আমি আপনাকে বাঁচানোর পরিবর্তে কোনো পুরস্কার পেতে চাই না, বা অন্য কোনো কিছু চাই না। আমার এসবের কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে বাঁচিয়েছি, এটা আমার কর্তব্য ছিল। চুপ করো, বেশি কথা বলছো তুমি। তোমাকে কি আমি একবারও বলেছি তুমি আমাকে বাঁচিয়েছো সেই জন্য আমি তোমার জন্য এইসব করছি? আসলে আমার একজন লোকের খুবই প্রয়োজন, কারণ আমার মেয়ের 2 দিন পরে আমার কোম্পানির দেখাশোনা করবে। তার জন্য তার পার্সোনাল একটা পিএ প্রয়োজন। সেই সুবাদে তোমাকে আমার পছন্দ হয়েছে, তার জন্য আমি তোমাকে ওর সাথে কাজ করার জন্য বলছি। ওনার কথা শুনে আমি চুপ রইলাম। তখন উনি আমাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, তুমি পড়াশোনা করেছো কত দূর? আসলে আমি পড়াশোনাটা মাস্টার কমপ্লিট করেছি, কিন্তু আমার সার্টিফিকেটগুলো সহ অনেকগুলো কাগজপত্র ছিল জরুরি, সবগুলো নিয়ে আমি আসছিলাম। তখনই একটা ছিনতাইকারী আমার ব্যাগটা নিয়ে পালিয়ে যায়। তাহলে তো আর কোনো সমস্যাই নেই। তোমার তো যোগ্যতা আছে আমার অফিসে জব করার। আর তুমি চিন্তা করো না, তোমাকে বুঝিয়ে দিবে আমার ম্যানেজার আছে। স্যার, ডাক্তার বলেছে আপনি আজকে যেতে পারবেন। গাড়ি রেডি আছে, আপনি চাইলে গাড়ি বাহির করতে পারি। আপনি কি এখন বের হবেন? হ্যাঁ, আমি এখনই বের হব। আর আমাদের সাথে এই ছেলেটাও যাবে। হ্যাংলা দেখতে, গোলগাল চেহারা, ফর্সা মুখ ছেলেটার। আর কিছু বলো না, শুধু মাথা কাটিয়ে ওখান থেকে চলে যায়। তখন আমি ওই বৃদ্ধ লোকটাকে ধরে গাড়িতে নিয়ে যাই। দেখলাম অনেক দামি গাড়ি, রোলস রয়েলস। গাড়ি চলছে তার আপন গতিতে। আমি ভাবছি, আজকে যদি ওই বৃদ্ধ লোকটার সাথে আমার দেখা না হতো, তাহলে আমার এখন কোথায় থাকা লাগতো। কিছুক্ষণ পর দেখলাম একটা রুপলেস বাড়ির সামনে গাড়িটা থামালো। বাড়িটা তো দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম, কারণ এমন বাড়ি তো রাজা বাদশাদের থাকে। বাড়ির ভিতরে প্রবেশ করে তো আমি আরও বেশি অবাক হয়ে গেলাম, কারণ যতটা না সুন্দর বাড়ির বাইরে ছিল, তার থেকে বেশি সুন্দর হচ্ছে পুরো বাড়িটা। মনে হচ্ছে কোনো বিদেশি হাউসের মধ্যে আমি এসে গেছি। তখনই পেছন থেকে ম্যানেজার বলে ওঠে, ম্যামকে কিন্তু আপনার বিষয়টা বলে দিয়েছি, উনি কিন্তু আজকে দেশে ফিরছেন। কথাটা শুনে বৃদ্ধ লোকটা একটু বিরক্ত হয়ে ওই ম্যানেজারের উদ্দেশ্যে বলে ওঠে, তোমাকে আবার কে বলেছে আমার মেয়েকে এই কথাগুলো বলার জন্য? ও কত চিন্তা করছে তোমার কোনো ধারণা আছে? ও আসলে তো আমাকে আরো অসুস্থ বানিয়ে দিবে। জিজ্ঞেস করতে করতে কি হয়েছে, কোথায় গিয়েছে, এসব বলতে বলতে। আমার কিছু করার ছিল না স্যার। উনি আমাকে প্রশ্ন একের পর এক যেভাবে করতে যাচ্ছিল, ওই মুহূর্তে আমাকে কোনোভাবেই আপনার কথা চেপে যাওয়ার কোনো অপশন ছিল না। পরে দেখা যাবে। তুমি এখন ওকে ওর রুমে দিয়ে আসো। নিলয়, তুমি ওর সাথে তোমার রুমে যাও। তুমি ওখানে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আর তোমার জন্য কিছু জামা কাপড় আমি পাঠিয়ে দিচ্ছি। আমি কল করে আমার শপিং মল থেকে ফোন দিয়ে তোমার জন্য জামা আনার জন্য বলতেছি। পরে তোমাকে জামা এনে দিয়ে যাবে। কথাটা বলে বৃদ্ধ লোকটা উনি ওনার রুমের দিকে চলে যায়। তখন ম্যানেজার আমাকে আমার রুমটা দেখিয়ে দেয় আর বলে, আমি ঈশান, আর আপনি? আমি নীলয় চৌধুরী। আসলে আপনি আমাদের স্যারকে বাঁচিয়ে অনেক বড় উপকার করেছেন। এমন মানুষ আসলে দুনিয়ার মধ্যে পাওয়া খুবই মুশকিল। আবার স্যারও কিন্তু অনেকটা ভালো মানুষ। আপনি কিন্তু আমার স্যারের কাছে এসে খুবই ভালো করেছেন। উনি আপনাকে ভালো একটা জব এবং কি আপনাকে প্রতিষ্ঠিত করে দিবে। আরও কিছু কথা বলে ওখান থেকে চলে যায়। আমি রুমে এসে তো হা করে তাকিয়ে রইলাম। এত সুন্দর একটা রুম আমি হয়তো বা জীবনে কখনো দেখিনি। বড় লোকদের বড় বড় ব্যাপার। এত কিছু না ভেবে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আমি ভাবছি, সারাদিন ক্লান্ত, তাই একটু ঘুম দেব। তখনই দেখলাম কাজের লোক এসে খাবার দিয়ে যায়। খাবারটা খেয়ে একটু ঘুম দিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে বসে আছি। তখনই আঙ্কেল হাতে অনেকগুলো জামা নিয়ে এসে বলে ওঠে, বাবা দেখো, এখানে তোমার সাইজের সবগুলো জামা আছে। জামাগুলো আলমারিতে রেখে দাও সুন্দর করে সাজিয়ে।
আমি একটু অফিসে গেলাম, আর আমি দারোয়ানকে বলে দিয়েছি, আর কাজের লোক সবাইকে বলে দিয়েছে আমার মেয়ে হয়তো বা আজকে আসতে পারে, আর তুমি চাইলে নিচে থেকে একটু ঘুরে আসতে পারো। আঙ্কেল কথাগুলো বলে উনি বাইরের অফিসে উদ্দেশ্যে চলে যায়। আমি ওনার হাত থেকে জামাগুলো নিয়ে দেখি সবগুলো ব্যান্ডের জামা। আমি অনেকবার না করা শর্তে উনি অনেকটা রেগে যায়। রেগে গিয়ে আমাকে জামাগুলো হাতে দেয়। আমি আর কিছু বললাম না। ওখান থেকে একটা প্যান্ট আর শার্ট নিয়ে ওয়াশরুমে যাই। ওয়াশরুমে গিয়ে গোসল করে জামা কাপড়গুলো চেঞ্জ করে নিই। এরপরে আমি ওখান থেকে একটু হাঁটাহাঁটি করার জন্য বাইরে যাই। ভাবিনি আমার সাথে এমনটা ঘটে যাবে। যাই হোক, উপরওয়ালা যাই করে ভালোর জন্যই করে। ভাবতেছি যদি চাকরি হয় আমি এখানে থাকবো না, কারণ আমি চাই না কারো বোঝা হয়ে অন্যর বাসায় পড়ে থাকতে। আঙ্কেল যদি একটা জব দেয়, ভাবতেছি আমি নিজে একটা বাসা ভাড়া নিয়ে থাকবো। এইসব ভাবতেছি, খেয়াল করলাম সন্ধ্যা হয়ে গেছে। তাই আবার বাসায় যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরছি। তখনই বাসার গেটের সামনে আসতেই কারোর সাথে ধাক্কা লাগে। দেখলাম আমার সাথে ধাক্কা খেয়ে পাশে থাকা মেয়েটা পড়ে যায়। মেয়েটা তখন নিচে পড়ে থাকা অবস্থায় আমার উদ্দেশ্যে বলে ওঠে, এই, আপনি অন্ধ নাকি? আমাকে ফেলে দিয়েছেন? আমার তো মনে হয় কোমরটাই আমার ভেঙে গেল। হাত বাড়িয়ে মেয়েটাকে আমি ওঠানোর চেষ্টা করলাম। মেয়েটা আমার হাত ছাড়িয়ে দিয়ে বলে উঠল, আপনার সাহায্যের না আমার কোনো প্রয়োজন নেই। একে তো আমাকে ফেলে দিয়েছেন, তার উপরে এসে দরদ দেখাতে এসেছেন। প্রয়োজন নেই, আমি নিজেই করতে পারবো। কথাটা বলে মেয়েটা নিজেই উঠতে চাইলো, কিন্তু উঠতে পারছে না। তখনই নিজের অজান্তেই হেসে দিলাম। তখনই মেয়েটা বলে ওঠে, আপনি কত ফাজিল একটা মানুষ! দেখছেন আমি উঠতে পারছি না, তারপর সাহায্য না করে ট্যাপ ট্যাপ করে হাসতেছেন। আপনার কি লজ্জা শরম বলতে কিছু নেই? একে তো নিজে আমাকে ফেলে দিয়েছেন, এরপর আবার হাসছেন। আমি তো আপনাকে ওঠানোর জন্য হাত বাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আপনি তো আমার হাতটা ফিরিয়ে দিলেন। তো আমি এখন কি করতে পারি বলুন? এখন আপনি বললে আমি আপনাকে করে করে আপনার বাসায় দিয়ে আসতে পারবো। আপনার তো সাহস কম না, এই নীলের সাথে ফ্ল্যাটিং করছেন? মেয়েটা অসম্ভব সুন্দরী। মেয়েটাকে যখন আমি প্রথম দেখি, প্রথম দেখাতেই আমি ক্রাশ খেয়ে যাই। এত সুন্দর একটা মেয়ে আমি মনে হয় আমার জীবনেও দেখিনি। আমি প্রথমে মেয়েটার দিকে তো প্রায় 2 মিনিট তাকিয়েছিলাম। মেয়েটার কথার উত্তরে আমি বলে উঠি, দেখুন, আমি সহজ সরল একজন মানুষ, এসব জিনিস কিছু বুঝি না। আপনার সাথে এগুলো করার আমার কোনো ইচ্ছে নেই। আমাদের এমন ঝগড়া শুনে তখনই দেখলাম ভেতর থেকে আঙ্কেল এসে বলে ওঠে, আরে নীলা, তুই পড়ে আছিস কেন নিচে? কি হয়েছে তোর? আরে বাবা, নীলাকে ধরো, ওকে ওঠাও। আঙ্কেলের কথায় বুঝতে পারলাম যে মেয়েটা আমার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে। ওই মেয়েটা অন্য আর কেউ না, ওনারই মেয়ে, নাম নীলা। আঙ্কেলের সাথে আমি সাহায্য করে নীলাকে তুলি। তখন নীলা বলে ওঠে, এই ছেলের জন্য আমি পড়ে গিয়েছি, মনে হয় কোমরে ব্যথাও পেয়েছি। আমি তো ইচ্ছে করে আপনাকে ধাক্কা দিইনি, আমি আসেছিলাম। তখন আপনি কোথা থেকে এসে পড়ে পড়ে যান, এতে কি আমার কোনো অন্যায় আছে? দেখেছো বাবা, মুখে মুখে আবার কথা বলছে। এখন কি করতে মন চাইতেছে তুমি বলো? ওকে আমি কি আবার ধাক্কা দিয়ে ফেলে দেবো? দেখ মা, আর ঝগড়া করিস না। ছেলেটা আসলে তোকে দেখতে পারেনি, না হলে কি তোকে ধাক্কা দিত? আর তোকে যে ছেলেটার কথা বলেছিলাম, এটাই হচ্ছে সেই ছেলে যে আমাকে ওই দিন হসপিটালে নিয়ে গিয়েছিল। ও আচ্ছা, তাহলে তুমি এত করে এই ছেলেটারই প্রশংসা করছিলে? বাদরের মতো লাগে, এই ছেলেটার এত গুণ কি করে থাকতে পারে? তা তো আমি নিজেও বুঝে উঠতে পারছি না। আঙ্কেল, আপনার মেয়ে কিন্তু আমাকে আবারও অপমান করছে। এখন কিন্তু আমি চলে যাব বলে দিলাম। তখন নীলা আমার গায়ের উপর এসে আমার শার্টের কলার ধরে বলে ওঠে, একদম মেরে নাক ফাটিয়ে দেবো। তুই চিনিস আমাকে? এই নীলাকে যে যে চিনে যাবে না, সে এই জীবনে আর আমার সাথে পাঙ্গা নিতে আসবে না। আজ পর্যন্ত কেউ যেতে পারেনি। তুই তো আবার কোথা থেকে এসেছিস? মেয়েটার এমন কথা শুনে আমি রীতিমতো ভয়ে কাঁপতে শুরু করলাম, কারণ ওর ভয়ানক রূপটা দেখে তো আমার মনে হচ্ছে কলিজার পানি সবগুলো শুকিয়ে গেল। দেখ মা, আবার শুরু করে দিয়েছিস। আমি দারোয়ানকে বলছি তোর ব্যাগপত্রগুলো উপরে নিয়ে যাওয়ার জন্য। চল এখন ভেতরে চল। আর নিলয়, তুমি আসো, তুমি তোমার রুমে গিয়ে রেস্ট নাও। আগামীকাল আবার তোমাকে অফিস যেতে হবে। এখন থেকে তুমি নীলার সাথে অফিস যাবে, কারণ এখন থেকে নীলা আমার অফিস দেখাশোনা করবে। এখন থেকে এই মেয়েটার সাথে আমাকে যেতে হবে? কি বলছে? আমার তো মনে হয় জীবনটা শেষ করে দেবে। মেয়েটাকে দেখে তো এমনি মনে হয় খুবই ডেঞ্জারাস একটা মেয়ে। নিলয়, তুমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? আসো, ভেতরে আসো। আঙ্কেলের কথায় ঘোর কাটে। এরপর আমি আমার রুমে চলে যাই। কিছুক্ষণ পর খাবার দিয়ে যায়। আমি খাবার খেয়ে শুয়ে পড়ি, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, কারণ সকালবেলা অফিসে যেতে হবে, তাই ঘুমিয়ে পড়ি। ছেলেটাকে তো প্রথম দেখাতেই আমি প্রেমে পড়ে গেছি। ছেলেটাকে দেখে তো মনে হয়
যেন কোনো তামিল সিনেমার নায়ক, তার থেকে কম হবে না। সত্যি আমি ছেলেটার প্রেমে পড়ে গেছি। যখনই চোখ বন্ধ করছি ছেলেটার সাথে ধাক্কা খাওয়ার সেই সিনটাই আমার বারবার মনে পড়ছে, যেন একটা ফিল্মি স্টাইলের মতো। আমি মনে মনেই এসব ভাবছিলাম আর নিজে নিজেই হাসছি। তখনই আব্বু আমার রুমে এসে বলে ওঠে, কিরে মা, তুই এইভাবে নিজের মনে মনে হাসতেছিস কেন? কই আব্বু, না কিছু না তো, এমনি হাসতেছি। তেমন কিছু হয়েছে নাকি? আমাকে লুকানোর কিছুই নেই, আমি ঠিক বুঝতে পেরেছি। আমি জানি, আমার মনে হয় তুই নিলয়কে পছন্দ করেছিস। আব্বুর কথা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম, কারণ আব্বু কি করে আমার মনের কথা বুঝে গেল। তখন আব্বুকে কিছু বললাম না, লজ্জায় মাথা নিচু করে রইলাম। তখন আব্বু আমার দিকে হেসে বলে ওঠে, ছেলেটার কেউ নেই। আমি তাই ভাবছি, যেহেতু ছেলেটারকে পছন্দ করিস তুই, তাহলে তোর সাথে আমি ছেলেটার বিয়ে দিব। কারণ এমন ছেলে পাওয়া এখন ভাগ্যের বিষয়। আর ছেলেটা তোর স্বামী হিসেবে যথেষ্ট ভালো। আর ওর মতো একজন নম্রভদ্র ছেলে পাওয়া অনেকটা কঠিন ব্যাপার। আমি এত কিছু চাই, তুই ছেলেটাকে তোর মতো রাখিস। ছেলেটা এখন থেকে তোর সাথে যাতায়াত করবে, তাই আমি বলছি তুই ছেলেটার একটু খেয়াল রাখিস। ও তো এই শহরে নতুন, এত কিছু চেনে না, আর মানুষের সাথে ওঠা বসা নেই। কার সাথে কিভাবে কথা বলতে হবে তার উপর আমাদের শহরটা তুই তো ভালো করেই জানিস, হিংস্রতায় একদম ভরে গেছে। আব্বু কথাগুলো বলে এখান থেকে চলে যায়। আমি আর কিছু বললাম না। আমি তো মনে মনে নিলয়কে সত্যিই ভালোবেসে ফেলেছি। ও যেন আমার স্বপ্নেরই রাজকুমার। সকালবেলা ঘুম থেকে উঠে আমি রেডি হচ্ছি, কারণ আজকে অফিসের প্রথম দিন। আঙ্কেল বলেছে আজকে নীলার সাথে অফিসে যাওয়ার জন্য। আমি রেডি হয়ে নিচে আসি, দেখি নীলা রেডি হয়ে আছে। আমাকে দেখে ও আমার দিকে হা করে তাকিয়ে রইল। বুঝলাম না, যবে থেকে এসেছি তবে থেকে মনে হচ্ছে ওরা আমাকে গিলে খাবে। তাকে যেভাবে রয়েছে মনে হচ্ছে রাক্ষসের মতো আমাকে খাবে। তখন কাশি দিয়ে বলে উঠলাম, এখন কি যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ চলো, আমি ড্রাইভারকে বলছি গাড়ি বের করার জন্য। ইস, ও তো মনে হয় বুঝতে পেরে গেছে কি জন্য যে আমি তাকিয়ে রইলাম এত সময় ধরে। আমারও দোষ, কোথায় এত সুন্দর করে সাজিয়ে আসলে যে কোনো মেয়ে তো এভাবে হা করে থাকে না। এত সুন্দর করে সাজার কি আছে? যদি মেয়েরা এভাবে তাকিয়ে থাকে তাহলে তো আমার জেস ফিল হবেই। একটু সময় পর গাড়িটা একটা বড় অফিস সামনে এসে থামে। গাড়ি থেকে ড্রাইভার নেমে দরজা খুলে দেয়। তখনই দেখি ঈশান দাঁড়িয়ে আছে আর নীলার দিকে তাকিয়ে আছে। মিস্টার ঈশান, আপনি তাহলে নিলয়কে তার কেবিন দেখিয়ে দিন, আমি তাহলে আমার কেবিনে গেলাম। নিলয় ভাই, আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে আপনার কেবিনটা দেখিয়ে দিচ্ছি। ঈশান আমাকে আমার কেবিনটা দেখিয়ে দেয়। এরপর আমাকে অনেকগুলো ফাইল এনে ঈশান বোঝাতে লাগলো কীভাবে কী করতে হয়। প্রায় 1 ঘন্টা বোঝানোর পর আমি সব কিছু বুঝে চাই। এরপর ঈশান তার কেবিনে চলে যায়। আমি নীলার কেবিনের দিকে খেয়াল করে দেখলাম নীলা আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি যখনই ওর দিকে তাকালাম তখনই ও চোখ ফিরিয়ে নিল। ছেলেটাকে যত দেখি আমার কাছে এতটাই ভালো লাগে, যতটা ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। আল্লাহ পাক হয়তো ওকে নিজ হাতে এত সুন্দর করে বানিয়েছেন, যার চেহারাতে এতটা মায়া। তখন খেয়াল করলাম নীলা আবার ব্যস্ত হয়ে যায়। তখন আমি ঈশানকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলাম, কারণ ঈশান নীলার দিকে ধ্যাপ ধ্যাপ করে তাকিয়ে আছে। তখন ওকে জিজ্ঞেস করাতে ও চমকে উঠে বলে ওঠে, হ্যাঁ ভাই, আপনার কি কোনো সমস্যা হয়েছে? মানে কোনো হেল্প লাগবে? যে কিছু বুঝতেছেন না আমি কি বুঝিয়ে দেব? না তেমন কিছু না, খেয়াল করছি আপনি নীলা ম্যামের দিকে কীভাবে জানি তাকিয়ে আছেন। আর আমি দেখছি যে উনি খুব ব্যস্ত হয়ে পড়েছে। কি একটা বিষয় নিয়ে, আসল কাহিনীটা কি? না ভাই, আসলে সত্যি বলতে নীলা ম্যাম এতটা সুন্দরী যে আমি ওকে প্রথম দেখায় ভালোবেসে ফেলি। কিন্তু কি করার আছে, এত বড় লোকের মেয়ে বলে কথা। আমাদের মতো এমন মানুষের দিকে হয়তো ফিরেও তাকাবে না। ও আচ্ছা, এই ব্যাপার, তা বুঝলাম। কিন্তু উনি কার সাথে এমন হন্তদন্ত হয়ে কথা বলছেন, কি নিয়ে, বিষয়টা কি? লন্ডন থেকে আমাদের বড় একটা প্রজেক্ট ছিল, ওই বিষয় নিয়ে একটু কথা বলছে। তা নিয়ে সিরিয়াস, কারণ 1000 টাকার ডিল বলে কথা। ও আচ্ছা, খেয়াল করলাম নীলা রেগে ওই লোকদের সাথে কথা বলছে। তখন লোকগুলো নীলার সাথে রাগ দেখে ওখান থেকে সোজা বেরিয়ে যায়। প্রায় 1 ঘন্টা পর দেখলাম আঙ্কেল গাড়ি নিয়ে তাড়াহুড়ো করে অফিসের ভিতরে চলে আসে। সোজা আঙ্কেলকে নীলার কেবিনে যায়। ওখানে গিয়ে নীলাকে বোঝানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর আঙ্কেল বের হয়ে আসে। আঙ্কেলের দিকে খেয়াল করে দেখলাম ওনার হতাশার মুখ। তাই আমি কি হয়েছে ভাবছি, জিজ্ঞেস করব নাকি করব না।
সাধারণ একটা কর্মচারী বলে কথা। আমার কি জিজ্ঞেস করা উচিত? তারপরে অনেকটা ভেবেচিন্তে বললাম, একটু জিজ্ঞেস করে দেখি। তাই আমি আঙ্কেলের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা, কিছু যদি মনে না করেন, আমি কি বিষয়টা একটু জানতে পারি? হ্যাঁ, জানতে পারো। না জানার কিছু না, তোমাকে বলা যায়। আসলে আমাদের লন্ডনে বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ চলছিল। হঠাৎ করে এখন এখানে যে মালিক, উনি পরিবর্তন হয়ে যায়। কিন্তু ওনাকে হ্যান্ডেল করাটা এতটা সহজ না। তাই ওনার একজন লোক পাঠিয়েছে নীলার কাছে, কিন্তু নীলা ওনাকে বোঝাতে পারেনি। আর নীলা নাকি ওনাকে অনেক কথা শুনিয়ে দেয়। তাই উনি আমাদের কাছে কাজ করাবে না বলে দিয়েছে। উনি যদি কাজটা না করায় তাহলে আমাদের প্রায় 1,000 কোটি টাকার মতো লস হয়ে যাবে। 1,000 কোটি টাকা লস হয়ে যাবে, এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা একটাই, এখানে যে বদনামিটা আমাদের হবে। তারপরে 1,000 কেন, এখানে হাজার হাজার কোটি টাকা আমাদের লস হতে বাধ্য। আপনি যদি কিছু না মনে করেন, তাহলে আমি কি একবার চেষ্টা করে ওই লোকটার সাথে কথা বলতে পারি? আপনি চাইলে ওনাকে বোঝাতে পারি, আমাকে একটা চান্স দিতে পারেন। আঙ্কেলের মুখের দিকে খেয়াল করলাম, উনি কিছুক্ষণ ভাবলেন, এরপর অনেক কিছু চিন্তা ভাবনা করে বলে উঠলেন, দেখো, আমি তো চেয়েছিলাম যে অন্য কাউকে দিয়ে ডিলটা করাবো। হয়তোবা এখানে ডিল হ্যাঁ বলার মাত্র 5% চান্স আছে, আর 95% না। তোমার উপর আমার অগাধ বিশ্বাস আছে, তাই হয়তোবা তুমি চাইলে এই কাজটা করতেও পারো। তাই একটাই মাত্র আমার কাছে সুযোগ আছে, ওনার সাথে মিটিং করার। তাই আমি চাই তুমি সেই মিটিংটা নিচে অ্যাটেন্ড করো। ঠিক আছে আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি যথাযথ চেষ্টা করব আপনার মান সম্মানটা বাঁচানোর জন্য। আমি তখনই নীলার কেবিনে প্রবেশ করলাম। নীলা তখনও রেগে আমার দিকে উদ্দেশ্য করে বলে ওঠে, কারণ কেবিনে প্রবেশ করার আগে পারমিশন নিতে হয়, সে জ্ঞান বুদ্ধি কি তোমার নেই? ও সরি ম্যাম, আসলে আমি বুঝতে পারিনি। কথাটা বলে আমি বাইরে চলে গেলাম। একটু খারাপ লাগলো, কিন্তু মনকে সান্ত্বনা দিয়ে আবার কেবিনে প্রবেশ করার সময় বলে উঠি, ম্যাম, আমি কি আপনার কেবিনে আসতে পারি? কথাটা বলতেই তখন নীলা বলে, কি বলতে চাও তাড়াতাড়ি বলো, আমার এখন মুড ভালো নেই। আমি কিছু বলবো তার আগেই দেখি আঙ্কেল ভিতরে প্রবেশ করে আর নীলাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমাদের হয়ে ওর ডিলটা হ্যান্ডেল করার জন্য যাবে। ওকে আমি বলেছি ডিলটা হ্যান্ডেল করার জন্য। এই ডিলে তুমি যাবে না, ওই যাবে। না, ওই ডিল করতে পারবে না, কারণ মেয়েটার কথাবার্তা এতটা ভালো না, আমি দেখেছি। আর ওর যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদের কোম্পানির কোনো এত লস হবে না, মাত্র 1,000 কোটি টাকার মতনই বিষয়। দেখো মা, আমাদের হাতে যেহেতু একটা সুযোগ আছে, তাই এই সুযোগটাকে আমরা খোয়াতে চাই না। আমি চাই নিলয় এই ডিল করতে যাক। এত সময় পর বুঝতে পারলাম যার সাথে এত রাগারাগি করছিল সে একটা মেয়ে, কারণ ওই কোম্পানির বসও সে একটা মেয়ে। এত সময় ধরে মনে হয় ল্যাপটপের মধ্যে ওই কোম্পানির বসের সাথেই এত রাগারাগি করছিল নীলা, তাই এতটা রেগেছিল, তাই আমাকে দেখে এমন রেগে কথা বলছিল। তখন আঙ্কেল নীলাকে অনেক বুঝিয়ে আমাকে যে মিটিংয়ে পাঠাবে সেই বিষয় নিয়ে ম্যানেজ করে। অনেকক্ষণ পর নীলা বিষয়টা বুঝে হ্যাঁ বলে। দেখো নিলয়, ওই কোম্পানিটা কিন্তু কোনো ছোট কোম্পানি না, কোম্পানি অনেক বড়। সে লন্ডনে বিজনেস চালায়, আর আমরা বাংলাদেশে। ওর একটা ব্রাঞ্চ আছে বাংলাদেশে, আসা হয় কোনো কাজের ক্ষেত্রে। কিন্তু ওই কোম্পানির যে মালিক, উনি ওনার মেয়েকে সব কিছু দায়িত্ব বুঝিয়ে দেয় আমার মতো। কিন্তু মেয়েটা একটু রাগী স্বভাবের, সেই জন্য মেয়েটা ওরকম ডিল কারোর সাথে পছন্দ করে না। নীলার কথা হয়তো বা খারাপ লেগেছে, সেই জন্য ডিলটা ক্যান্সেল করে দেয়। আমাদের কাছে এখন একটাই চান্স আছে, সেটা হচ্ছে তুমি ওই ডকুমেন্টগুলো নিয়ে যাবে, শুধু ওই ডিলটা থেকে বিদ্যুৎ রাখার জন্য। কিন্তু তুমি ওখানে ওর সাথে দেখা করতে পারবে সরাসরি। ওই সময় যদি তুমি ওকে বুঝিয়ে আমাদের ডিলটা অ্যাকসেপ্ট করতে পারো, তাহলে আমাদের জন্য সব কিছু থেকে ভালো হয়। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমার যথাসাধ্য আমি চেষ্টা করব ডিলটা আমি পরিপূর্ণ করার জন্য। তখন আঙ্কেল আমার সাথে ঈশানকে দেয়, যেন আমাকে অফিসটা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। ঈশানও আমার সাথে যায়। তখন গাড়িটা আমাদেরকে একটা বড় অফিসের সামনে নামিয়ে দেয়। গার্ড ড্রাইভার আমাদের দরজা খুলে দেয়। আমরা গাড়ি থেকে নেমে যাই। তখন ঈশান বলে ওঠে, ভাই, এখানে কোম্পানির যে মেয়েটা আছে, মেয়েটাও কিন্তু অসম্ভব সুন্দরী, নীলার থেকে কম না, কিন্তু নীলার থেকে রাগী অসম্ভব একটা মেয়ে। আমার তো মনে হয় আপনি ওনাকে প্রথম দেখেই ওনাকে ভালোবেসে ফেলেছেন। আমি খেয়াল করলাম। ঈশান একটু লজ্জা মুখ করে হেসে মাথা নাড়িয়ে বলে ওঠে, হ ভাই, আপনি কেমনে বুঝলেন? আপনি কি মজনু নাকি? না ভাই, এসব বোঝার জন্য মজনু হওয়ার কোনো প্রয়োজন হয় না। আপনি যে লুচ্ছা তাই দেখেই আমি বুঝতেছি। ধর্মিয়া, প্রেমে পড়তে পারি না, আপনিও না। কি বলেন? চলেন আমরা উপরে যাই।
আমরা দুজনই ওপরে যেতে লাগলাম। আমি ভেতরে প্রবেশ করে দেখি অফিসটা তো নীলাদের অফিসের থেকে আরও অনেক সুন্দর। হয়তোবা এরাও এই শহরের সব থেকে ধনী বিজনেসম্যানদের মধ্যে একজন, কিন্তু ওরা মনে হয় লন্ডনের সব থেকে বড় বিজনেসম্যান, তাই তো ওরা নীলাদের থেকেও অনেক ধনী মনে হয়। আমি ভিতরে প্রবেশ করতেই তখনই একটা লোক এসে বলে ওঠে, এই যে আপনারা কোথা থেকে এসেছেন আর আপনাদের অ্যাপার্টমেন্ট লেটার আছে? আপনারা যেখানে এসেছেন কার সাথে দেখা করতে চান? আমরা খান গ্রুপ ইন্ডাস্ট্রি থেকে এসেছি। তোমার ম্যামকে বলো আমরা এসেছি, আর আমরা একটা ডিল করার জন্য এসেছি। যাও, জলদি দাও। তো তুমি খান গ্রুপ থেকে এসেছো? তোমার ভাষা এমন কেন? সুন্দর করে কথা বলতে পারো না? তোমাকে কেউ অ্যাপার্টমেন্ট লেটার দিয়েছে, তুমি এখানে কি করে আসলে? আমাদের কোম্পানিতে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগে না আসার জন্য, বুঝতে পেরেছো? এই শহরের সব থেকে ধনী যদি কোনো বিজনেসম্যান হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের কোম্পানির মালিক। এই শোনো, ভদ্রতা বজায় রেখে কথা বলো। তোমাদের মতো আমরা ছোট লোক না, আর তোমরা এই শহরে ধনী হতে পারো, কিন্তু আমাদের বস চাইলে তোমাদের মতো এমন 2 টাকা ধনীকে এক হাতে কিনে আর এক হাতে বিক্রি করতে পারে। তাই বুঝে কথা বলো। ঈশান ভাই, হচ্ছেটা কি? আপনি এইভাবে কথা বলছেন কেন? আপনি দেখি মিটিং করার আগে এখানে মিটিংটা শেষ করতে চান, আপনার সমস্যা কি? আরে ভাই, আপনি দেখতে পাচ্ছেন না ও আমাকে ধমকাচ্ছে? ওর সাহস কত বড়! ও চিনে আমি কে? ভাই, আপনি তাহলে ঝগড়া করেন, তাহলে আমি এখান থেকে চলে গেলাম, মিটিংটা আপনিই করেন। ভাই সরি ভাই, দুঃখিত, ভুল হয়ে গিয়েছে। প্লিজ যাবেন না। আপনি চলে গেলে স্যার আমার চাকরিটাই খেয়ে ফেলবে। আপনার ভরসায় আমি এখানে এসেছি। তাহলে চুপ করে এখানে বসুন, আমাকে কথা বলতে দিন। ভাই দেখুন, আপনি ওনার কথা কিছু মনে করবেন না। আসলে বিষয়টা হয়েছে কি, আপনাদের কোম্পানির সাথে আমাদের একটা ডিলের বিষয়ে কথা ছিল। এখন সাবজেক্টটা এখানে এসে দাঁড়িয়েছে যে আপনাদের বস আমাদের সাথে ডিলটা করতে চান না, তাই ওনাকে আমি ডিলটা একটু বোঝানোর জন্য এসেছিলাম। যদি একটু আপনি আমাদের একটু হেল্প করেন তাহলে অনেক খুশি হই। আপনি যদি ওনার সাথে আমাদের মিটিংয়ের একটু ম্যানেজ করে দেন তাহলে খুব উপকৃত হতাম। ওনাকে দেখে শিখেন কিভাবে কথা বলতে হয়। ওনার মধ্যে সে ভদ্রতা আছে, আপনার মধ্যে তো তাই নেই। তাই আপনার সাথে মানুষ কখনো কথা বলবে না। এমন অ্যারোগেন্ট স্বভাব নিয়ে উনি দেখুন কেমন নম্র ভদ্রভাবে কথা বলছে। একজন মানুষের সাথে কথা বলে, এমন কথা শুনলে বোঝা যায় যে সে মানুষটা কেমন। আপনার মতো এমন মানুষ আমি জিন্দেগিতে দেখিনি। ঠিক আছে, আপনি ওয়েট করুন। অবশ্য আপনাদের কথা ম্যামের একবার বলেছি যে ডিলটা ক্যান্সেল করার জন্য, ফাইল নিয়ে আসলে ওনাকে ফাইলটা দেওয়ার জন্য, আপনাদেরকে ভিতরে না ঢোকানোর জন্য উনি আমাকে বলেছিল। কিন্তু আপনার কথা আমার ভালো লেগেছে, তাই আমি শেষবারের মতো ম্যামের কাছে গিয়ে বলছি, যদি ম্যাম আপনার সাথে দেখা করতে চায় তাহলে আপনি ভিতরে আসেন। যদি না বলে তাহলে ফাইলটা আমাকে দিয়ে দেবেন, আমি ম্যামের কাছে সাইন করে নিয়ে আসবো। লোকটা কথাটা বলে উপরে দোতলায় চলে যায়, কারণ অফিসটা দোতলায় আর আমি আর ঈশান ওয়েটিং রুমে বসে আছি। নিচতলার মধ্যে তখনই ঈশান বলে ওঠে, দেখেছেন লোকটা কি বেয়াদব, মুখের উপর কথা বলে। ওরা যদি আমার আন্ডারে কাজ করতো তাহলে থাপড়ে আর সোজা করে ফেলতাম। একটা ফালতু কোথাকার আমাকে একদম কতগুলো কথা শুনিয়ে দিল। একবার আমার অফিসে আসুক, তখন ওকে আমি বুঝিয়ে দেব বেয়াদবি কাকে বলে। থাক ভাই, এত ঝগড়া করার প্রয়োজন নেই, আমরা অপেক্ষা করি। যদি আমাদের সাথে মিটিং করতে চাই তাহলে করব, আর যদি উনি না বলে তাহলে কিছু করার নেই, আমরা সোজা চলে যাব। আমাদের আর কিছু করার থাকবে না, তাই না? তা এখন চুপ করে বসে থাকুন, এটাই আপনার জন্য ভালো হবে। ম্যাম, কেবিনে কি প্রবেশ করতে পারি? হ্যাঁ বলো, আসতে পারো তুমি। ম্যাম, খান গ্রুপ ইন্ডাস্ট্রিজ থেকে একজন ছেলে এসেছে আপনার সাথে মিটিং করার জন্য। ওদের সাথে মিটিংয়ের কোনো প্রয়োজন নেই, ওদের যে ম্যাম আছে ওনার সাথে আমি ডিল ক্লোজ করে ফেলেছি, আর আজকে ওরা সাইন নেওয়ার জন্য আসবে। আমি ওদের ডিলটা ক্যান্সেল করে দেব। ওদেরকে বলো ফাইলটা নিয়ে আসার জন্য। এক কাজ করো, ওদেরকে ভেতরে ঢোকাও, প্রয়োজন নেই ওদের থেকে, তুমি ফাইলটা নিয়ে আসো, আমি সাইন করে দেব, তুমি ফাইলটা নিয়ে আসো, যাও। আসলে ম্যাম, ছেলেটাকে দেখে আমার ভালো মনে হয়েছে, তাই আমি ছেলেটাকে বলেছি আপনি অপেক্ষা করুন, আমি ম্যামের সাথে কথা বলে আসি। আপনি যদি চান ছেলেটার সাথে কথা বলে দেখতে পারেন, ছেলেটা আসলেই একটা ভদ্র এবং ভালো ছেলে, আপনি কথা বলে দেখতে পারেন। আর যদি বলেন
না, তাহলে আমি এখনই ফাইলটা নিয়ে আসবো। এত করে বলছো তাহলে ঠিক আছে, ছেলেটাকে আমার কাছে পাঠিয়ে দিও, আমি দেখি ছেলেটা কেমন। আচ্ছা ঠিক আছে ম্যাম, তাহলে আমি এখনই যাচ্ছি ছেলেটার কাছে। আমরা ওয়েটিং রুমে বসে আছি, প্রায় আধা ঘন্টা হয়েছে। কিছুক্ষণ পর দেখলাম লোকটা আমাদের কাছে এসে হাসি মুখে বলে ওঠে, ম্যাম আপনার সঙ্গে মিটিং করার জন্য রাজি হয়েছে এবং আপনাকে শুধু যেতে বলেছে, ওনাকে না। ঈশান ভাই, আপনি তাহলে এখানে বসুন, আমি ওনার সাথে যাচ্ছি ফাইলটা নিয়ে। ঠিক আছে ভাইয়া, আপনার জন্য দোয়া করলেন যেন আপনি ওনার কাজটা ঠিকভাবে করতে পারেন। আমি লোকটার সাথে দোতলায় চলে যাই। তখনই যেতে কেবিনে প্রবেশ করব, তখন ওই লোকটা প্রবেশ করার আগে কেবিনের বাইরে থেকে বলে ওঠে, ম্যাম ওনাকে নিয়ে এসেছি, এখন কি ওনাকে ভিতরে ঢুকতে দেব? হ্যাঁ, ওনাকে ভেতরে ঢুকতে দিয়ে তুমি তোমার কাজে যাও। তখন লোকটা আমাকে বলে ওখান থেকে চলে যায়। আমি ভিতরে প্রবেশ করার আগে ওনাকে বলে ওঠে, ম্যাম আমি কি ভেতরে প্রবেশ করতে পারি? খেয়াল করলাম উনি মাথা নিচু করে ল্যাপটপে কি কাজ করছে। তখন আমার কথা শুনে উনি বলে ওঠে, হ্যাঁ, আপনি আসতে পারেন, সমস্যা নেই। কথাটা বলতে আমি ওনার কেবিনে প্রবেশ করি এবং কি একটা চেয়ার টেনে বসি। তখনই উনি আমার দিকে তাকাতেই আমি যেন আসমান থেকে পড়ে গেলাম, কারণ ওনাকে তো আমি আগেই দেখেছি এবং কি ওনার সাথে আমার প্রথম দেখা হয়েছে। হ্যাঁ, উনি আর কেউ না, প্রথম যেদিন আমি ঢাকায় এসেছি এবং যার সাথে আমার ধাক্কা লাগে উনি সেই মেয়েটাই। আমাকে দেখেই তো মেয়েটা চেয়ার থেকে উঠে পড়ে। আমার চোখের সামনে যে মানুষটাকে আমি দেখলাম, ওকে দেখে আমি নিজের চোখকেও বিশ্বাস করতে পারলাম না। আমি আমার চোখটা মুছতে মুছতে আবারও দেখলাম না, আমি কোনো স্বপ্ন দেখছি না, সত্যি তুমি তুমি এখানে। আমি তো তোমাকে অনেক খুঁজেছি কিন্তু পেলামই না। মেয়েটার মুখে এমন কথা শুনে একটু বেশি অবাক হলাম, কারণ মেয়েটার সাথে তো আমার আগে কোনো পরিচয় ছিল না, শুধু ধাক্কা লাগে এইটুকু কথা হয়েছিল। এরপর মেয়েটা যে আমার সাথে এমন ধরনের কথা বলবে আমি তার জন্য প্রস্তুত ছিলাম না। তখন মেয়েটা আবারও কথা ঘুরিয়ে বলে ওঠে, না, মানে সেদিন তো তোমার সাথে আমার কথা বলা হয়নি, তুমি দূরে চলে গেছো, তোমার একটা খেয়ে জানি নিয়ে চলে গেছিলো। সেই জন্য তোমাকে আমি অনেকবার ডেকে বলেছিলাম যে ব্যাগটা আমি খুঁজে পেয়েছি, কারণ আমি ওই সময় পুলিশকে কল করেছিলাম আর পুলিশে ব্যাগটা উদ্ধার করে আমার কাছে এনে দিয়েছে। ও আচ্ছা, এখন আমারও তো ওই ব্যাগের প্রয়োজন নেই, কারণ আমি এখন জব পেয়েছি। না মানে তোমার কথা ঠিক বুঝলাম না। জব পেয়েছো তুমি, তাহলে ঢাকা শহরে এসেছো একটা জবের উদ্দেশ্যে। তুমি যদি আগে আমাকে বলতে তাহলে তো আমি তোমাকে আমার কোম্পানিতে জব দিতাম। না, এখন ঠিক আছে, ওইটা সাবজেক্ট এখন চলে গেছে, ওই বিষয়ে এখন কথা বলতে চাচ্ছি না। আসলে আমি আপনার কাছে একটা হেল্পের জন্য এসেছি। তুমি ভাবতেও পারবে না আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজেছি। তোমাকে আমি পুরো শহরটা খুঁজে তামা তামা করে দিয়েছি, কিন্তু তোমাকে আমি কোথাও খুঁজে পাইনি। কথাগুলো মনে মনে বললাম। কি হলো, আপনি আবার কোথায় হারিয়ে গেলেন? কথা বলছেন না যে? কই না তো, না আসলে তুমি কী জন্য এসেছো সেটাই ভাবছি। আসলে আমি খান গ্রুপে জব করি, ওখানে আমাকে এই ডিলটা আপনার কাছে ম্যানেজ করে ঠিক করে করার জন্য পাঠিয়েছে। এখন যদি আপনি দয়া করে ডিলটা আবার আমাদেরকে দেন তাহলে খুব ভালো হয়, কারণ ওনার বড় একটা লস হয়ে যাবে। ওই বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন নেই, আমি মেইল করে এখনই পাঠিয়ে দিচ্ছি, তুমি চিন্তা করো না। কিন্তু একটা শর্ত আছে, আজকে সারাদিন কিন্তু তোমাকে আমার কাছে থাকতে হবে, কারণ তোমার সাথে আমার অনেক কথা আছে। মেয়েদের কথা ঠিক বুঝলাম না, কিন্তু কি করব, কিছু তো এখন বলার নেই, তা আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। এরপর মেয়েটা ওই লোকটাকে ডেকে বলে, আনোয়ার সাহেব, আপনি কেবিনে আসুন। জি ম্যাম, কোনো সমস্যা হয়েছে? আপনার কোনো প্রবলেম হলে আমাকে বলুন, তাহলে আমি ওনাকে এখনই যেতে বলছি। না না, তেমন কিছু না, তুমি আমার অনেক বড় উপকার করেছো। আর হ্যাঁ, তুমি এই ফাইলটা নিয়ে যাও, এটা গিয়ে খান গ্রুপে দিয়ে আসো, আর ওদেরকে বলবে যে আমরা ডিলটা করার জন্য প্রস্তুত আছি। আর যাকে পাঠিয়েছে তার সাথে আমার একটা বড় মিটিং আছে, ও সন্ধ্যার পর যাবে, এই কথাটা বলে দিও। ম্যামের কি হলো? অ্যারোগেন্ট স্বভাবের মানুষ এখন সামনে থাকা ছেলেটাকে দেখে একদম পানি হয়ে গেল। ঠিক বুঝলাম না ম্যাডামের হয়েছে কি। যে গ্রুপের কথা নাম শুনলে ওনার রাগ উঠে যায়, সেই গ্রুপের কথা শুনে এখন তো নিজেই মিষ্টি গলায় আমাকে কথাগুলো বলল। তখন মেয়েটা কথাগুলো বলতেই লোকটা ওখানে আর দাঁড়িয়ে রইল না, ফাইলটা নিয়ে সোজা বের হয়ে গেল। তখন মেয়েটা আমার উদ্দেশ্যে বলে ওঠে, চলো আমরা একটু রেস্টুরেন্টে গিয়ে বসি, তারপর না হয় ওখানে গিয়ে কথা বলি। আমি কিছু বললাম না, আমি ওনার সাথে হ্যাঁ বললাম। এরপর নিচে গিয়ে ঈশান ভাইকে বললাম, ভাই আপনি অফিসে চলে যান,
অফিসে গিয়ে বলবেন যে আমার একটা জরুরি মিটিং আছে, সেই জন্য আমাকে ওখানে একটু থাকতে হবে, আর আসতে আমার অনেক লেট হয়ে যেতে পারে, তাই আপনি এখান থেকে চলে যান। ঠিক আছে ভাই, তাহলে আমি গেলাম। আপনি সাবধানে থাকেন। নীলাকে তো আমার একদমই সুবিধার মনে হয় না। আপনার যদি আমার ইজ্জতটা খেয়ে নেয়। ভাই, আপনি আবার মজা করা শুরু করলেন। আরে না ভাই, আসলে আজকে আপনাকে চকলেট বয় লাগছে তো, তাই আর কি বললাম, যদি আপনাকে খেয়ে দেয়। আপনিও না পারেনও বটে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আল্লাহ হাফেজ। আপনি তাহলে যান, আমি একটু ওনার সাথে কথা বলে আসি। আমার কথা শুনে ঈশান ভাই ওখান থেকে চলে যায়। অফিসের মধ্যে বসে আছি, খুব বোরিং লাগছে। আর ভালো লাগছে না যে এত সময় হয়ে গেল এখনও নিলয় আসতেছে না কেন। নিলয় যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি মেয়েটাকে ছাড়বো না। প্রয়োজন হলে আমি মেয়েটাকে গুলি করে মেরে ফেলবো, আমার নিলয় যদি কিছু হয়ে যায়। তখনই কেবিন থেকে বাইর হয়ে লক্ষ্য করে দেখলাম যে ঈশানকে ভেতরে প্রবেশ করেছে। তখন আমি ঈশানকে ডেকে বললাম, এই যে মিস্টার, আপনি আমার কেবিনে আসুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। ইস, নীলা আমাকে তার কেবিনে ডাকছে। মনে হয় আজকে আমাকে অনেক কথা বলবে, যে আমি আজকে ডিলটা করার জন্য গিয়েছিলাম। ম্যাম, আমি তো চাই আপনি আমাকে প্রশংসা করুন, আমার কাছে ভালো লাগবে, কারণ আপনি তো আমার ক্রাশ। চুলগুলো ঠিক করে শার্টের কলারের বোতামটা খুলে আমি ম্যাডামের কেবিনে প্রবেশ করতেই। কি ব্যাপার, আপনি একা এসেছেন? কিন্তু নিলয় কোথায়? নিলয়কে তো দেখছি না, ও এখন আসেনি। যা বাবা, কি ভেবেছিলাম আর কি হয়ে গেল, শেষমেশ কি সব কিছু নিলয় নিয়ে গেল। তখন চুপ করে রইলাম, আর ম্যাডাম বলে ওঠে, কি হলো, আপনি আবার কোন দেশে হারিয়ে গেলেন? কথা বলছেন না কেন? আসলে নিলয় ভাই তো ওনার সাথে একটা জরুরি মিটিংয়ে গিয়েছে, বলেছে ওনার মিটিংটা শেষ করতে অনেকটা লেট হতে পারে, তাই আমাকে পাঠিয়ে দিয়েছে। দেরি হতে পারে মানে? কি, আপনি ওখানে কেন দাঁড়িয়েছেন? আপনি ওর সাথে যাননি কেন? একা চলে এসেছেন কেন? রবিশ কোথাকার! আপনার মাথায় কি জ্ঞান বুদ্ধি নেই? ও যদি কোনো ক্ষতি করে ফেলে? আমার সামনে থেকে এক্ষুনি যান। আমি মনে হয় জীবনে এত কথা শুনিনি, যত কথা আমাকে নীলা ম্যাম বলে গেল। বুঝলাম না, এই ছেলেটার জন্য এত কথা আমাকে কি দরকার ছিল বলার। আমার তো এমন কথা শুনে মনে হচ্ছে নীলা ম্যাম এই ছেলেটাকে ভালোবাসে। তাহলে কি সত্যি নিলয়কে নীলা ম্যাম ভালোবাসে? ও একবার আসুক, ওর খবর আছে। ও শুধু মেয়েদের সাথে কথা বলতে ভালো লাগে, তাই না? সেই জন্যই ওখানে মিটিংয়ের জন্য বসে আছে। কথা বলবে না, কি দরকার ওখানে বসে থাকার? আবার মিটিং না করলে চলে আসতে তো হয়। কত টাকা, কত আর আমার লস হবে? কত আর টাকা লস হবে আমার? মাত্র 1000 কোটি টাকাই তো। মেয়েটার সাথে আমি একটা রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে গিয়ে দেখি এটা হচ্ছে একটা 5 স্টার রেস্টুরেন্ট, অনেক দামি একটা রেস্টুরেন্ট। ওখানে গিয়ে বসতেই তখন মেয়েটা আমার উদ্দেশ্যে বলে ওঠে, আচ্ছা, তোমার নামটা কিন্তু আমার জানাই হলো না। তোমার নামটা কি? জি, আমি নিলয় আহমেদ। ও আচ্ছা, তোমার বাসা কোথায়? আমি ভেবেছিলাম মিটিংয়ের জন্য আমাকে ডেকেছে, কিন্তু এখন দেখছি উনি আমার পার্সোনাল বিষয় নিয়ে কথা বলছে। কিছু বুঝলাম না, তাই আমি কিছু বললাম না, কারণ আমার যে ডিলটা এখন হ্যান্ড ওভার করতেই হবে। কিছু করার নেই, আসলে পৃথিবীতে আমার কেউ নেই। আমি এখানে এসেছি একটা ভালো জবের উদ্দেশ্যে, আর সেটা আমি পেয়েছি। তখন আমি মেয়েটাকে সব কিছু খুলে বলি। সব কিছু শুনে মেয়েটা বলে ওঠে, ও আচ্ছা, তাহলে তো ভালো হয়েছে। আর আমি তোমাকে বলি, আমার নাম হচ্ছে শ্রাবণী। ও, আপনার মতো আপনার নামটা অনেক সুন্দর, আপনার সাথে মিল আছে। আচ্ছা, আপনাকে আমি একটা কথা বলবো, যদি মনে কিছু না করেন একটা প্রশ্ন করতে পারি? আপনি হয়তো ভাবছেন আপনাকে মিটিংয়ের জন্য এখানে এনে এসব কেন বলছি। আপনি বিশ্বাস করবেন না, আমি আপনাকে কত জায়গায় যে খুঁজেছি আপনাকে একটা কথা বলার জন্য শুধু। মেয়েটার কথার আগামাথা কিছু বুঝে উঠতে পারলাম না। তখন মেয়েটাকে আমি বলে উঠি, হ্যাঁ বলুন, সমস্যা নেই। আপনি আমার কাছ থেকে কি জানতে চান বলেন। আচ্ছা, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? মানে তুমি কি কারোর সাথে রিলেশন করো? আচমকা মেয়েটার মুখে এমন কথা শুনে একটু অবাক হলাম, কারণ মেয়েটার সাথে আমার মাত্র একদিনের পরিচয়, আর কয়েক ঘন্টার মধ্যে মেয়েটা আমাকে এমন ধরনের প্রশ্ন করবে তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তখন মেয়েটাকে আমি দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বললাম, না, আসলে আমার তেমন একটা কেউ নেই। তাহলে তো আর কোনো সমস্যা নেই, আমার রাস্তা একদম পুরো ক্লিয়ার। আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না, আপনি কি বোঝাতে চাইলেন? তখন শ্রাবণী আমার হাত ধরে
ও আমার চোখে চোখ রেখে বলে ওঠে, দেখো নিলয়, আমি তোমাকে কথাটা বলবো বলবো কিন্তু বলতে পারলাম না, কারণ তোমাকে সেদিন ওপর থেকে আমি আর খুঁজে পাইনি। কিন্তু এই কথাটা সত্যি, যেদিন আমার তোমার সাথে দেখা হয়েছে সেদিন থেকে তুমি আমার মন নিয়ে চলে গেছো। হ্যাঁ, আমি সেদিনে তোমাকে ভালোবেসে ফেলেছি, এবং কি প্রত্যেকটা রাত শুধু তুমি আমার স্বপ্নে এসেছো। তুমি আমার ঘুম হারাম করে দিয়েছো। আমি তোমাকে প্রতিটা রাত দেখতে পাই। আমি তোকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এই কথাটা বলার জন্য পুরো শহরটা খুঁজে বেরিয়েছি তোমাকে পাওয়ার আশায়। আজকে দেখো, নিয়তির খেলা, তুমি ঠিক আমার কাছে চলে এসেছো, আমার কাছে ধরা দিয়েছো আমার মনের কথা শোনার জন্য। নিলয়, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। তুমি আমার যত সম্পত্তি আছে সব কিছুর মালিক হয়ে যাবে, এবং তুমি ওইখানে আর জব করা লাগবে না। এখন থেকে তুমি আমার কোম্পানিতে থাকবে। শ্রাবণীর মুখে এমন কথা শুনে আমি মেয়েটার হাত থেকে আমার হাতটা সরিয়ে বলে উঠি, দেখুন, আমি এতটা লোভী মানুষ না যে কারো টাকা পয়সা ধন সম্পদ দেখে আমি কাউকে ভালোবেসে ফেলবো। আমি শুধু আমার ভালোবাসার এমন একটা মানুষকে চাই যার মনটা অনেক বড়। টাকা পয়সা আমার জন্য ম্যাটার করে না। আর আমি এমন কখনো চাই না যে আমি কারো টাকার জন্য কাউকে ভালোবাসবো বা কাউকে বিয়ে করব। এটা আমার মধ্যে যায় না। আপনি হয়তো আমাকে চিনতে ভুল করেছেন। কথাটা বলে আমি উঠে পড়ি। এরপর সোজা আমি চলে যেতে লাগলাম। তখনই মেয়েটা আমার হাত ধরে আমার উদ্দেশ্যে বলে ওঠে, নিলয়, আমি জানি তুমি এমন টাইপের ছেলে না, সেজন্যই তো তোমাকে আমার বেশি ভালো লাগে। তোমার মধ্যে কোনো লোভ নেই, তুমি সহজ সরল একটা ছেলে। তাই তো তোমার এই সহজ সরল প্রেমে আমি পড়ে গিয়েছি। প্লিজ, তুমি আমাকে না করো না। আমি কি বলবো বুঝে উঠতে পারছি না। পুরো হোস্টেলের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে হা করে। কিন্তু এখন আমি যদি না বলি তাহলে তো অনেক বড় একটা সিন ক্রিয়েট হয়ে যেতে পারে। তাই আমি মেয়েটার উদ্দেশ্যে বলে উঠি, দেখুন, আমি বিষয়টা নিয়ে ভেবে দেখব। আপনি এখন একটু প্লিজ আমাকে যেতে দিন। আমার যেতে হবে, সন্ধ্যা হয়ে গিয়েছে। ঠিক আছে, তোমার নাম্বারটা দাও। কথাটা বলে আমার পকেট থেকে ফোনটা নিয়ে ওর নাম্বারটা নিয়ে নেয়। এরপর আমি ওখান থেকে বের হয়ে চলে আসি। বের হয়ে বাসায় আসতেই দেখলাম যে বাসায় এখনও আঙ্কেল আসেনি। আমি বাসার ভিতরে প্রবেশ করলাম। বাসার ভিতরে প্রবেশ করতেই তখনই নীলাকে দেখলাম। ও দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলে ওঠে, তুমি এত সময় ধরে ওই মেয়েটার সাথে কি করছিলে? মেয়ে মানুষ দেখলেই কি তোমার ইটিস ফিটিস করতে মন চায় না? তোমার মতো এমন ছেলেদের আমার ভালো করেই জানা আছে। একটু দেখতে ভালো হয়েছো, তাই বলে তুমি মেয়েদের সাথে এভাবে ঘেঁষাঘেঁষি করবে? আমি তো নীলার কোনো কথাই বুঝে উঠতে পারছি না ওইভাবে চলছে কেন। আমি তো শুধু মিটিংয়ের জন্য মেয়েটির সাথে দেখা করতে গিয়েছিলাম। তখন নীলা আবার আমার উদ্দেশ্যে বলে ওঠে, তোমার মতো ছেলেদেরকে আমি খুব ভালো করেই জানি। তোমরা শুধু বড় লোক মেয়ে দেখলেই শুধু লাফিয়ে ওঠো। কেউ আমাকে যা তা বললে আমি মেনে নেব, কিন্তু আমার চরিত্র আর আমার মা বাবাকে নিয়ে যদি কেউ কথা বলে তাহলে আমি সহ্য করতে পারবো না। কথাটা শুনে আমার প্রচুর পরিমাণ রাগ ওঠে। তখন আমি ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিই। আপনি কি বলতে চান? হ্যাঁ, আপনি যা বলবেন তা আমি শুনে যাব? এইটা তো হতে পারে না। আমি আপনার এখানে চাকরি করে বলি আপনি যা ইচ্ছে তাই বলবেন? তাহলে শুনে রাখুন, আমি এখানে শুধু ডিল করার জন্য গিয়েছিলাম, অন্য কিছু করার জন্য না। আর আমি আপনার যে প্রজেক্ট ছিল ওটা কমপ্লিট করে আসি, আর আপনি আমার চরিত্র নিয়ে কথা বলছেন? ঠিক আছে, আপনি আপনার চাকরিটা নিয়ে নিন। আমি আপনার এখানে আর চাকরি করব না, আর এখানে থাকবোও না। কথাটা বলে আমি বাসা থেকে বের হয়ে পড়লাম। নীলার দিকে খেয়াল করলাম নীলা আমাকে অনেকবার ডাকছে আর কান্না করছে, কিন্তু আমি একটা কথা শুনলাম না। সোজা বাসা থেকে বের হয়ে পড়লাম। স্যার, আমাদের যে 1,000 কোটি টাকার ডিলটা ছিল, নিলয় আসলে করে দিয়েছে আমাদের কাজটা। আমি জানতাম ছেলেটা পারবে। আমি ওই জন্যই তো ছেলেটাকে নীলার জন্য ঠিক করে রেখেছিলাম, যে ছেলেটা একটা হীরের টুকরা, ওর দ্বারাই সবকিছু সম্ভব। তার মানে আমার অনুমানই ঠিক যে নীলা ম্যামের সাথে নিলয়ের বিয়ে, কাজটা ঠিক হলো না। আমি যে নীলা ম্যামকে ভালোবাসি, দুদিনের ছেলেটা এসে নীলা ম্যামকে তুলে নিয়ে যাবে, এটা কি করে হয়ে গেল? তুমি ফাইলগুলো সবগুলো আমার হেড অফিসে গিয়ে জমা দিয়ে আসো। আমি বাসায় গেলাম। বাসা থেকে বের হয়ে রেললাইনের পাশে বসে আছি। তখনই হাতের ফোনটা বেজে ওঠে। দেখলাম আনোয়ার নাম্বার। কলটা রিসিভ করলাম। তখন থেকে ওই পাশ থেকে বলে ওঠে, কি করো নিলয়? কে আপনি? ঠিক চিনতে পারলাম না। আমি শ্রাবণী, তোমার শ্রাবণী বলছি। দেখুন, আপনি এমন পাগলামো করবেন না। আমি সাধারণ একটা ছেলে। আমার জন্য এমন পাগলামো করা আপনার উচিত না। আপনি ধনী পরিবারের দুলালি মেয়ে, আর আমি কোথাকার একটা খ্যাত ছেলে।
তোমার মতো এমন সহজ সরল ছেলেই তো আমার পছন্দ, যাদের মধ্যে এতটা অহংকারও নেই, না আছে কোনো অন্য মেয়ের প্রতি বাসনা। আর আমি তো তাই তো তোমাকে দেখে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। কেন এত পাগলামো করছেন? আমার মতো একটা এতিম ছেলের সাথে কেন এমন করছেন? প্লিজ তুমি এভাবে বলো না, আমার খুব কষ্ট হয়, কারণ আমি সত্যিই তোমার কসম খেয়ে বলছি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি এবং মন থেকে ভালোবাসি। তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি আমার জীবনটাকেই শেষ করে দিব। দেখো শ্রাবণী, তুমি এমন পাগলামো করো না। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভেবে তোমাকে বলবো, কারণ আমি একটা দুশ্চিন্তার মধ্যে আছি। কথাটা বলে এই কলটা কেটে দিই। আসলে বিষয়টা এমন না যে শ্রাবণী দেখতে খারাপ, শ্রাবণীও দেখতে অসম্ভব সুন্দরী এবং ওকে আমি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, এসবই ভাবছিলাম। তখনই হাতের ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি আঙ্কেল কল করেছে। এখানে এসেছি প্রায় অনেক সময় হয়ে গিয়েছে। এই সময়ের ভিতরে মনে হয় আঙ্কেল বাসে এসেছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে আঙ্কেল কান্না সুরে বলে ওঠে, বাবা নিলয়, তুমি কোথায় আছো? এখনই তাড়াতাড়ি হসপিটাল চলে আসো, কারণ নীলা সুইসাইড করেছে, ওর কন্ডিশন ভালো না। আঙ্কেলের কথা শুনে আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার যেন বুকের ভিতরটা কেমন শব্দ করতে লাগলো। তাহলে আমি কি এমন কথা বলার কারণে ও রেগে এমন একটা কাজ করে ফেললো? কিন্তু বুঝলাম না এমনটা কেন করেছে। তাই তাড়াতাড়ি করে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। একটু সময় পর আমি হসপিটালের কাছে চলে আসলাম। হসপিটালের সামনে এসে দেখি আঙ্কেল দাঁড়িয়ে আছে সামনে কেবিনের পাশে। আমি ওনার কাছে যেতে উনি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে ওঠে, বাবা, আমি জানি আমার মেয়েটা একটু আবেগী, তাই তো তোমার সাথে এমন করেছে। দেখো না, তোমাকে অনেক কথা বলেছে, সেই জন্য আমার মেয়েটা সুইসাইড করেছে। আসলে সত্যি বলতে আমার মেয়েটা অনেক ভয় পায়, কারণ ও তোমাকে অনেক বেশি ভালোবাসে। তাই তোমাকে হারানোর ভয়ে ও তোমাকে এতগুলো কথা বলেছে। আমি সব কিছুই শুনেছি। সত্যি বলতে আমার মেয়েটা তোমাকে অনেক বেশি ভালোবাসে, তাই তোমাকে অন্য কারোর সাথেও দেখতে পারে না। তুমি প্লিজ আমার মেয়েটাকে কষ্ট দিও না, আমার মেয়েটা যে বাঁচবে না। আঙ্কেল আপনি এভাবে কান্না করবেন না, নীলার কিছু হবে না। আমি ডাক্তারের কাছে জিজ্ঞেস করছি এখন নীলার কেমন কন্ডিশন। নিলয় ভাই, এখানে একটা ইঞ্জেকশন লেখা আছে, এটা এখনই প্রয়োজন, কারণ এই হসপিটালের কোথাও ইঞ্জেকশনটা পাইনি। আপনি এখনই গিয়ে নিয়ে আসুন। 10 মিনিটের ভিতরে যদি না দেওয়া হয় তাহলে বাঁচানো সম্ভব না। আমি যেন আর এক মুহূর্ত দেরি করলাম না, কাগজটা হাতে নিয়ে দৌড়ে চলে গেলাম ইঞ্জেকশনটা নেওয়ার উদ্দেশ্যে। অনেক খোঁজাখুঁজি করে একটা দোকানে ইঞ্জেকশনটা পেলাম, ওখান থেকে নিয়ে দৌড়ে হসপিটালে চলে আসলাম। তখন ডাক্তার হাতে দিতেই ডাক্তার বলে ওঠে, এটা আনতে যদি আর 2 মিনিট লেট হতো হয়তোবা রোগীকে বাঁচানো আমাদের দ্বারা সম্ভব হতো না। আপনি ঠিক সময় নিয়ে এসেছেন। আঙ্কেল তো এখনও বসে কান্না করছে আর আমি ওনাকে বোঝানোর চেষ্টা করছি। যা, আমি ভেবেছিলাম তাই হয়েছে। নিলয় উম, নীলা ম্যাম নিলয়কে ভালোবাসে। আমার পোড়া কপাল, স্বপ্ন বেঁধেছিলাম, এখন হচ্ছেটা কি? ধুর শালা, আমার জীবনটাই যে পোড়া, কি আর করব। এই জীবনে যেটা পাইনি অন্য জীবনে হয়তোবা নীলার মতো কাউকে পাবো। এখন আফসোস করা ছাড়া আর কিছুই না। কিছুক্ষণ পর দেখলাম ডাক্তার বের হলো। ডাক্তার বের হয়ে বলে ওঠে, রোগীর অবস্থা এখন মোটামুটি ভালো আছে। আপনারা চাইলে কিছুক্ষণ পর ওনার সাথে দেখা করতে পারেন। আর ইনজেকশনটা যদি সময় মতো না দিতে পারতাম তাহলে হয়তোবা ওনাকে বাঁচানো সম্ভব ছিল না। ডাক্তারের কথা শুনে আঙ্কেল যেন এখন একটু শান্তি পেয়েছে। বাবা, তুমি কেবিনের ভিতরে যাও আর নীলাকে বোঝাও যেন আর এমন পাগলামো না করে। আমি ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতে নীলা আমাকে দেখে কান্না করতে করতে বলে ওঠে, নিলয় প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যেও না, আমি তোমাকে সত্যি ভালোবাসি। তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি যে বাঁচবো না। আমি সামনে গিয়ে নীলার হাত ধরে বললাম, তোমাকে এত বড় একটা কাজ কে করতে বলেছে? তুমি জানো না তোমার যদি কিছু হয় তাহলে আমি কি করব? তুমি আমাকে ভালোবাসো নিলয়, সত্যি? আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। হ্যাঁ পাগলি, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি এমন কাজ আর দ্বিতীয়বার করবে না। যদি করো তাহলে কিন্তু তোমাকে আমি অনেক মারবো। তুমি আমাকে তোমার এই বুকের মধ্যে শক্ত করে আগলে রাখবে। আমি সারাটা জীবন তোমার এই বুকের মধ্যেই থাকতে চাই। আমাদের কথার মধ্যে তখনই আঙ্কেল কেবিনের ভেতর প্রবেশ করতেই তখন আমি নীলার হাতটা ছেড়ে দিই। তখন আঙ্কেল আমাদের সামনে এসে বলে ওঠে,
নিলয়, আমি জানি তুমি নীলাকে ভালোবাসো আর নীলা তোমাকে ভালোবাসে, তাই আমি চাই তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দিতে, কারণ আজ থেকে তুমি আমার মেয়ের জামাই হবে। নীলাকে দেখলাম একটু লজ্জা পেল। এরপর দেখলাম আঙ্কেল বলতে শুরু করে, নিলয়, তাহলে তুমি নীলার পাশে থাকো, ওর কি প্রয়োজন তুমি ওকে দাও, তাহলে আমি বাইরে গেলাম। কথাটা বলে আঙ্কেল কেবিন থেকে বের হয়ে যায়। তখন নীলা মিটমিট করে হাসতে লাগলো। ঈশান শোনো, তুমি আমার মেয়ের যত বিয়ের দায়িত্ব আছে সব কিছু নিজে করবে। আর শোনো, অফিসে সবাইকেই বিয়ের দাওয়াত দিয়ে দাও। আমি চাই আগামী শুক্রবারে আমার মেয়ে আর নিলয়ের বিয়েটা দিয়ে দিতে। যত বড় বড় বিজনেসম্যান আছে সবাইকে এফবিতে ইনভাইট করো, বুঝতে পেরেছো? বুকের মধ্যে এমনি জ্বালা হচ্ছে, আবার বলছে আবার আমি নাকি তাদের বিয়েটা আমি নিজেই দিতাম, তাও আবার সবাইকে দাওয়াত দিতে। হায়রে পোড়া কপাল, আমার মতো পোড়া কপাল কয়জনের আছে। শালা নীলয় কোথা থেকে এসে আমার কাজটাকে নিয়ে গেল। আমার পোড়া কপাল, এই পোড়া কপালটা নিয়ে যে কোথায় যাই আমি, কিন্তু কিছুই করার নেই। দেখতে দেখতে নীলা সুস্থ হয়ে যায়, তাই নীলাকে ডাক্তার রিলিজ দিয়ে দেয়। নীলাকে নিয়ে বাসায় চলে আসে। এর মধ্যে আমাদের বিয়ের দিনটাও আস্তে আস্তে চলে আসে। আর দুদিন পরে আমাদের বিয়ে, তাই আমি গ্রামে যাচ্ছি আমার মা বাবার কবর জিয়ারত করার জন্য, সাথে নীলাও যাচ্ছে। এরপর আমি কবরের ভেতরে গেলাম, কবরের পাশে গেলাম। নীলা কবরের বাইরে ছিল। আমি কবরস্থানের ভিতরে ঢুকে কবর জিয়ারত করে হাত দুটো তুলে মা বাবার উদ্দেশ্যে বলতে লাগলাম, মা, আজকে যদি তুমি বেঁচে থাকতে তাহলে অনেক খুশি হতে, কারণ তোমার পুত্রবধূ যে তোমার মনের মতো হয়েছে। তোমার ছেলে আর আগের মতো নেই মা, তোমার ছেলে এখন মস্ত বড়লোক হয়েছে। এখন তোমার ছেলে যে একজন অফিসে চাকরি করে, তোমার ছেলে যে এখন অফিসার হয়ে গিয়েছে। তোমার তো স্বপ্ন ছিল আমি একদিন বড় অফিসার হব। দেখো, আজকে আমি তোমার স্বপ্নটা পূরণ করেছি। বাবা, দেখো, তুমি বলেছিলে আমি একদিন ভালো মনের মানুষ হব। আমি ভালো মনের একজন মানুষ হয়ে দেখিয়েছি বাবা। দেখো, কথাগুলো বলে আমি কান্নায় ভেঙে পড়ি। তখন নীলা এসে আমাকে সান্ত্বনা দেয়। এরপর আমরা ওখান থেকে ঢাকা চলে আসি। আগামীকালকে আমাদের বিয়ে, তাই আমরা দুজন মার্কেটে করে বাসায় আসলাম। বাসায় আসতে হাতের ফোনটা বেজে ওঠে। তখনই ওপাশ থেকে একজন মাঝবয়সী লোক বলে ওঠে, বাবা, তোমার নাম কি নিলয়? হ্যাঁ, আমার নাম নিলয়, কিন্তু আপনি কে বলছেন? আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। বাবা, তুমি আমাকে চিনতে পারবে না, আমি শ্রাবণীর বাবা বলছি। বাবা, আমার মেয়েটার অবস্থা ভালো না, তুমি তাড়াতাড়ি ঢাকা হসপিটালে চলে আসো। কথাটা বলে উনি কলটা কেটে দেয়। কলটা লাউডে ছিল। পাশে থাকা নীলা কথাগুলো শুনে ফেলে। তখনও বলে ওঠে, শ্রাবণীকে আরো বাঁচাবে না মানে? তখন আমি নীলাকে আগে সব কিছু খুলে বলি। আমার সাথে শ্রাবণীর ঘটে যাওয়া সব ঘটনা সব কিছু শুনে নীলা বলে, তাহলে তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? চলো এখনই আমরা হসপিটালে যাই। আমাদের সাথে আঙ্কেলও চলে। এরপর আমরা সবাই মিলে হসপিটালে চলে আসি। আমি হসপিটালে আসতেই তখনই আঙ্কেল ওই বৃদ্ধ লোকটাকে দেখে বলে ওঠে, রফিক, তুই এখানে, এই হসপিটালে? তুই এখানে কি করে? বন্ধু, আমার মেয়ে যে হসপিটালে। আয় রে আয়, শালার একটার হসপিটাল থেকে আসতেই পারলাম না, ওর আরেকটার হসপিটাল, ভাবা যায়। আঙ্কেলের কাছ থেকে শুনতে পারি উনি হচ্ছে ওনার ছোটোবেলার বন্ধু। অনেকদিন যোগাযোগ না থাকার কারণে ওনাদের সাথে আর কন্ট্যাক্ট হয়নি। এরপরে এই প্রথম দেখা হলো। কিন্তু এমন পরিস্থিতিতে আমি ওনার সামনে গিয়ে শ্রাবণীর কথা জিজ্ঞেস করলাম। তখন উনি বলে ওঠে, বাবা, তুমি আমার মেয়েকে বাঁচাতে পারো। আমার মেয়ে বাঁচতে চায় না, আমার মেয়ে মরে যেতে চায়, কারণ তুমি আমার মেয়েকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে চাও। তাই আমার মেয়ে এ জীবন রাখতে চায় না। তুমি প্লিজ দয়া করে আমার সম্পত্তি সব কিছু নিয়ে তুমি আমার মেয়েটাকে বিয়ে করো। আমি ওনার কথার কোনো উত্তর দিলাম না। কেবিনের ভিতর ঢুকলাম। কেবিনের ভিতরে প্রবেশ করে দেখি শ্রাবণী ছটফট করছে আর বলছে, বাবা, আমি বাঁচতে চাই না, কারণ আমি নিলয়কে ভালোবাসি বাবা। আমি যদি নিলয়কে না পাই তাহলে আমার এই জীবন রেখে লাভ কি? আমি শ্রাবণীর সামনে গেলাম। শ্রাবণীর সামনে যেতেই শ্রাবণী আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে ওঠে, তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি যদি আমাকে ছেড়ে যাও তাহলে যে আমি বাঁচবো না। প্লিজ, তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করো না। আমি যে বাঁচবো না নিলয়। আমি নীলার দিকে তাকিয়ে দেখি নীলা মুখে আমার দিকে তাকিয়ে আছে। আমি নীলার দিকে তাকিয়ে দেখি নীলা রাগে মুখে আমার দিকে তাকিয়ে আছে। আমি যদি এখন শ্রাবণীকে হ্যাঁ বলি তাহলে ও যে এখনই কান্নায় ভাসিয়ে দেবে। তখন আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। যে এখন তো আমি বলতে বাধ্য হচ্ছি যে
বিধি তুমি বলে দাও আমি কার? দুটো দিকে শুধু দুটি মন, আর মাঝখানে আমি। আমার আর কোনো উপায়ন্ত না পেয়ে সবার উদ্দেশ্যে বলে উঠি, দেখুন, আপনাদের যদি কোনো অমত না থাকে তাহলে আমি শ্রাবণী আর নীলা দুজনকে একসাথে বিয়ে করতে চাই। কারণ আমি দুজনকেই ভালোবাসি। আমরা দুজন ওরা দুজনও আমাকে ভালোবাসে। তাই আপনারা কি বলেন? আমার কথার ওনারা কেউ না বললো না, সবাই হ্যাঁ প্রস্তাব দিল। সবার সম্মতি পেয়ে আমি নীরা আর শ্রাবণীকে বিয়ে করি। আজকে আমাদের বাসর রাত। আমি ছাদে দাঁড়িয়ে আছি, তারা ভাসর করে আমার জন্য অপেক্ষা করছে। আমি ছাদে দাঁড়িয়ে আছি, তখনই পেছন থেকে কেউ ডেকে বলে ওঠে, যদি চাকরি বাঁচাতে হয় তাহলে অবশ্যই হ্যাঁ বলে তাল মেলাতে হবে, তাছাড়া আমার আর কিছুই করার নেই। ভাই, আপনি কাজটা করলেনটা কি? এটা মোটেও ঠিক করেন নাই। আমার মতো গরিব এতিম একটা পোলারে আপনি যদি দান করতেন সিনিয়র মেয়ে, তাহলে কি হতো? আমি কি করব ভাই? যদি আপনার কপালে না থাকে তাহলে আমার এখানে কিছু করার নেই। ভাই, আপনি একটা না, একদম দুটো সিনিয়র আপু পেয়ে গিয়েছে। এখন আমি কি করি বলেন? আমি তো দুটোর উপরই ক্রাশ খেয়েছিলাম, কিন্তু আমার ক্রাশ আপনি নিয়ে গেলেন। ভাই আপনি চিন্তা করেন না, আমার ছেলে মেয়ে হলে আপনার জন্য দোয়া করবে। আপনি যেন ভালো একটা সুন্দরী দেখে সিনিয়র মেয়ে পেয়ে যান। যাই হোক ভাই, আজকে যেহেতু আপনার বাসর রাত, তাই আপনাকে বলছি, আপনার বাসর রাতে কিন্তু আপনি বিড়ালটা মারতে একদমই মিস করবেন না। সেটা আবার কি? আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বললে ভালো হয়। এইসব কথা একদম প্রকাশে বলা যায় না, আপনার কানে কানে বলছি। কথাটা বলে ঈশান ভাই আমার কানে কানে যা বললো তা শুনে আমি ওনাকে বললাম, আপনি ভাই পারেনও বটে, যা বললেন না আমার তো লজ্জা হয়ে গেল। লজ্জা পেলে খেতামুড়িতে ঘুমিয়ে যান। আরও কিছু সময় কথা বলে আমি আমার রুমের দিকে পা বাড়ালাম। আজকে রুমের ভিতরে ঢুকে বুকটা কেমন ধকধক করছে, কারণ খুব ভয় লাগছে রুমের ভিতরে প্রবেশ করতে। কিছু বুঝতে পারছি না বুকের বাম পাশটা এমন শব্দ করছে কেন, যেন হাতুড়ির বাড়ি বাড়তেছে। যাই হোক, সব দ্বিধা সংকট ভেঙে আমি রুমে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করতে দেখলাম নীলা আর শ্রাবণী দুজন লাল টুকটুকে শাড়ি পরে কাঠের উপর বসে আছে। আমি কাছে যেতেই নীলা আর শ্রাবণী দুজনেই আমার পা ধরে সালাম করলো। আমি ওদের দুজনকে খাটে বসিয়ে দিয়ে খাটের এপাশ ওপাশ খুঁজতে লাগলাম। আমার এমন কাণ্ড দেখে নীলা শ্রাবণী দুজনেই বলে ওঠে, এই কি ব্যাপার, তুমি খাটের নিচে আর এভাবে এপাশ ওপাশ কি খুঁজতে বেড়াচ্ছ? সেটাই তো, এমন একটা সুন্দরী দুটো বউ থাকতে তুমি খাটের নিচে কি খোঁজো? না আসলে ঈশান ভাই বলেছিল যে বাসর রাতে যদি বিড়াল না মারি তাহলে নাকি অনেক সমস্যা হয়, তা আমি বিড়াল মারার জন্যই খুঁজতেছি। ও তাই নাকি? তুমি বিড়াল মারবা? তাহলে আগে বলবে না? তাহলে তো আমরাই তোমাকে বিড়াল মারা শিখিয়ে দিই। সত্যি তোমরা আমাকে বিড়াল মারা শেখাবে? আমাকে বিড়াল মারা শিখিয়ে দাও না, আমার খুবই ইচ্ছা বিড়াল মারার। ও মা, তাই নাকি? তুমি বিড়াল মারা শিখতে চাও? ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। তোমাকে বিড়াল মারা কিভাবে শেখাতে হয়। তখনই দেখলাম শ্রাবণী আর নীলা ওরা দুজনেই আমার দিকে এগিয়ে আসে। আর আমি লক্ষ্য করলাম নীলার পেটের নিচে একটা কি সুন্দর তিল ফুটে আছে, আর শ্রাবণীর ঠোঁটের দিকে। এই তোমরা দুজন এভাবে এই বাচ্চা ছেলের দিকে কেন এগিয়ে আসতেছো? আমার কথা শুনে শ্রাবণী আর নীলা দুজনেই হেসে বলে ওঠে, আজ বাদে কাল তুমি 1 ডজন বাচ্চার বাবা হতে যাচ্ছ, আর তুমি নিজেকে বাচ্চা বলে দাবি করছো, তাই না? চলো আজকে তোমাকে দেখিয়ে দিই বিড়াল মালা কাকে বলে। কথাটা বলে ওরা দুজন আমার উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর আর কি কি ঘটে, আমাদের প্রতিদিনের মতো যে বিশ্বযুদ্ধটা ঘটে সে যুদ্ধটা দুজন মিলে, বলতে গেলে 3 জন মিলে ঘটিয়ে ফেলি। গল্পটা কেমন হয়েছে আশা করি বলতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আর ওরা ওদের যুদ্ধ করতে থাকবেই, আমরা সিঙ্গেল মানুষ। যদিও আমি সিঙ্গেল না, আমি ডুয়েট ডাবল আর কি। আপনারা সিঙ্গেল মানুষ, আপনারা বোঝেন কেন? আর এই শীতটা চলে গেল ভাই, আপনারা এখনো বিয়ে করতে পারলেন না। আপনাকে উপর ঠাড়া বড় মেয়েরা ধর কী করেন এগুলো, হ্যাঁ? যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর নিয়মিত গল্প শুনবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব প্লাস লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা খারাপ কমেন্ট করে তাকে আর কি বলবো, তারা এলো দোষীর ভাই। আচ্ছা, ভালো থাকবেন সবাই।